বর্তমান ভিউর যুগ, যার যত ভিউ বেশি তার তত জনপ্রিয়তা বেশি। আজকে আমাদের বর্তমানে সেটে দুজন জনপ্রিয় ভিউ আর্টিস্ট আছেন। একজন হলেন ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, আরেকজন হলেন অভিনেতা রাফসান ইমতিয়াজ শান্ত। বারিশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমরা তো ভিউ নিয়ে কাজ করো, এই ভিউ বিষয়টা তোমরা কিভাবে দেখো? আমার তো এখন ভিউ ভয় লাগে, কারণ মনে হয় যত ভিউ বেশি তত পপুলারিটি বেশি, তত দায়িত্ব বেশি। আর পজিটিভ এবং নেগেটিভ সাইড তো ডেফিনেটলি আছে। এখন নিউ জেনারেশনে যারা নতুন কাজ শুরু করছে তারা আসলে ভিউটাকেই মনে করছে সেটাই হয়তো তাদের একমাত্র ক্ষমতা, কিন্তু আসলে ফার্স্ট হচ্ছে যোগ্যতা। আমি মনে করি কার কত গুণ রয়েছে, সেটা অভিনয় হতে পারে, নাচ হতে পারে, লাইভ প্রেজেন্টেশন হতে পারে। একটা সময়ে যখন আমরা কাজ শুরু করেছি 2007-8-এ, তখন কিন্তু এই ভিউ জিনিসটা ছিল না, ফেসবুক পেজ কিছু ছিল না। তখনকার দিনগুলো যখন আমরা স্মরণ করি তখন মনে হয় যে আসলে যোগ্য আর্টিস্টরাই তখন বেশি বিচরণ করেছে কাজের প্রতি। এখন কিন্তু ভিউর উপর ডিপেন্ড করে, যেমন আপনি বলছেন যে ডিমান্ড বেড়েছে, তো সেক্ষেত্রে কিন্তু কাজের কোয়ালিটিও অনেক সময় কমে যায়। অনেক অযোগ্য আর্টিস্টরাও কিন্তু দেখা যায় যে ভিউর কারণে অনেকে নিতে বাধ্য হচ্ছে, অনেক কোম্পানি নিচ্ছে, বাট সেক্ষেত্রে কাজের কোয়ালিটিটা কমে যায়। বাট আমি নেগেটিভ কথা বলতে চাই না, আমি পজিটিভ বলতে চাই। এই ভিউটা নিয়ে হয়তো অনেকে ইনকাম করছে, ইউটিউবাররা, তারপর কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক ভালো টাকা ইনকাম করছে, অনেকে স্টুডেন্টরা লেখাপড়া পাশাপাশি ইনকাম করছে। তো এটা ডেফিনেটলি পজিটিভ একটা সাইন। রাফসান, তুমি ভিউটাকে কিভাবে দেখো? আমার কাছে মনে হয় ভিউটা হচ্ছে গিয়ে যাদের কাছে মনে হয় নিজেরা দুর্বল তাদের কাছে ভিউটা একমাত্র শক্তি। আমার কাছে মনে হয় যদি আপনি নিজের মধ্যে ওই পরিমাণ কর্মক্ষম হয়ে থাকেন তাহলে ভিউ ম্যাটার না। আপনি যদি নিজের গ্রহণযোগ্যতাটা খুব ভালোভাবে তৈরি করতে পারেন ভিউ অটোমেটিক্যালি আসবে। কিন্তু সবাই তো বলে যে ভিউ আর্টিস্ট ওকে নিতে হবে। হ্যাঁ, এটা কারা বলে? আমার কাছে মনে হয় এটা তারা বলে যাদের মধ্যে কর্মক্ষমতাটা কম, তারা রিস্ক নিতে পছন্দ করে না কিংবা রিস্ক নেওয়ার সাহসটা রাখে না। সো যাদের রিস্ক নেওয়ার সাহস নেই তারা অলওয়েজ এটা চেষ্টা করে যে যার ভিউ বেশি তাকে নিয়ে কাজ করব। আর যার কাছে মনে হয় যে ইয়েস আই এম মোর ক্যাপাবল, সে একটা কাজই করবে যে ছেলেটা নতুন বা মেয়েটা নতুন ডাজন্ট ম্যাটার, আমি ওকে ব্রেক দিব এবং ওকে নিয়ে আমি দেশকে দেখাবো কিংবা দুনিয়াকে দেখাবো। আচ্ছা, আজকে আমাদের বর্তমানে সেটে তোমাদের দুজনকেই পেলাম, আমরা খুবই খুশি। কিন্তু আমরা একটু ডিফারেন্ট কিছু করি, যেহেতু ও অভিনয় করে আর আমাদের নায়িকাও সেটে হাজির। তুমি একটু ওকে নিয়ে যদি একটু অভিনয় করতে। বারিশা একটু দেরি করে আসছে, তুমি আগে থেকে বসে আছো, তো এই বিষয়টা তুমি খুব রাগ হয়েছো, এই বিষয়টা তুমি ওকে কি বলতে পারো? আচ্ছা, আমার একটু জিজ্ঞাসা করেছে দেরিটা কি প্রতিদিনই করেন আজকে ফার্স্ট টাইম করছে? না না, প্রেম যারা করে তারা তো প্রতিদিনও করতে পারে, ফার্স্ট টাইমও করতে পারে। আমি প্রেমিকা। ইয়েস, ওকে ফাইন, ঠিক আছে। কি ব্যাপার, কি সমস্যা তোমার? আজকেও তুমি লেট? মানে বুঝলাম না, এটা কি তোমার অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন আমি তোমার জন্য বসে থাকবো? তুমি তো ব্র্যান্ড প্রমোটার, ওকে তুমি একটু প্রমোট করো তো। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আছেন অভিনেতা রাফসান। তার কিন্তু অনেক ভালো ভালো প্রজেক্ট সামনে আসছে। সো যে সকল প্রডিউসার বা ডিরেক্টররা ভালো কাজ নির্মাণ করতে চান তারা কিন্তু রাফসানকে কাস্ট করতে পারেন। এবং সে কিন্তু অনেক দক্ষ একজন অভিনেতা, স্মার্ট, পাশাপাশি তার ভিউ কিন্তু অনেক ভালো আছে। সো আপনারা কিন্তু তাকে নেক্সট প্রজেক্টে টার্গেটে রাখতে পারেন। খুবই চমৎকার। বারিশা, তুমি যে কাজটা করো এটা তো খুবই কঠিন একটা কাজ। এই কাজটা করতে গিয়ে তোমার কোনো অভিজ্ঞতা আছে কিনা, যেটা মজার অভিজ্ঞতা? মজার অভিজ্ঞতা প্লাস ডেঞ্জারাস অভিজ্ঞতা যদি আমি বলি, আমি চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং আমি একটা ওপেনিং করছিলাম একটা ডায়মন্ড শপের। তো ওই ওপেনিংয়ে আমরা যখন ফিতা কাটছিলাম তখন একটা ক্যামেরা বাস্ট হয়ে আগুন ধরে যায়, মানে অন স্পট। তো সেই মোমেন্টটা অনেক আমাদের কাছে ভয়ানক ছিল। আমি একদম মিম আপুকে জড়িয়ে ধরেছিলাম। মিম আপু আমাকে, মানে তখন কি করবো, দুইটা মেয়ে, আশেপাশে অনেক অচেনা মানুষ, বুঝতে পারছিলাম না কি করব, এর মধ্যে আগুন ধরে গেছে। সো আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো মজার ব্যাপার হচ্ছে যেহেতু ভিউ নিয়ে প্রসঙ্গ হচ্ছে, সো ওই যে আমরা যে ভয় পেয়েছি, রিয়াকশন দিয়েছি, দৌড়ে বের হয়ে যাচ্ছি, ওগুলো হচ্ছে ক্লিপ কাট করে করে ভিউ করে ভাইরাল করেছে। তো এইটা পরবর্তীতে আমি যখন দেখলাম আমি বলছিলাম যে দেখো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে এখানে মানুষ ভিউ বাণিজ্য নিয়ে পড়ে আছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক মেমোরিতে হয় এবং এটা একটা ট্রমার মতো ছিল কয়েকদিন ধরে আমার জন্য। এই যে তুমি ব্র্যান্ড প্রমোট করো, এটা শিখতে কি কোনো প্রতিষ্ঠান আছে না? আসলে সত্যি কথা বলতে ব্র্যান্ড প্রমোশনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এখন পর্যন্ত। তবে আমার ভবিষ্যতে ইচ্ছা আছে কর্মশালা করার, এবং আমি অলরেডি মডেল জোন গ্রুমিং ইনস্টিটিউটে অ্যাজ আ ইনস্ট্রাক্টর কাজ করছি। তো ওখানে অনেক মেয়েরাই আসে আগ্রহী যারা ব্র্যান্ড প্রমোশনে কাজ করতে চায়। বাট দেখা যায় কি 2-3টা ক্লাস করার পর তারা আসলে আগ্রহ হারিয়ে ফেলে আসলে।
তো আমার মনে হয় যে প্রপার কর্মশালা আমি করব, ইনস্টিটিউট করব ইনশাল্লাহ। আমি নিজেও অনেক ব্যস্ত থাকি ভাইয়া, তো দেখা যায় যে আরও কিছুদিন পরে হয়তো আমি এটা ডেভেলপ করব, কারণ রেডিও জকি, নিউজ প্রেজেন্টার এগুলোরও কিন্তু কর্মশালা আছে। তো ডেফিনেটলি লাইভ প্রেজেন্টেশন এখন এত মাত্রায় ডিজিটাল যুগে বেড়েছে যে এটার অবশ্যই আমি মনে করি একটা কর্মশালা থাকা উচিত, এবং পাশাপাশি একটি সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে পরিচালক সমিতি সংগঠন আছে, অভিনয় শিল্পী সংগঠন আছে, ওভাবে আমাদের ব্র্যান্ড প্রমোটারদের একটা সংগঠন হওয়া উচিত। এটা খুব দ্রুত আমি মনে করি। তুমি যেটা রেডিও জকি বললা, আরজে, তো আমাদের পাশে আরজে রাফসান, ইয়েস। তুমি তো রেডিও জকি। এই রেডিও জকি হতে হলে কি করতে হয়? কোনো অভিজ্ঞতা বা কোনো ট্রেনিং লাগে কিনা? তা তো অবশ্যই লাগে। প্রথমত নিজের ভিতরে ইচ্ছাটা থাকতে হয় যে আমার কথা বলার ইচ্ছাটা অনেক বেশি, আমার একাকিত্ব বেশি, অনেক কথা বলতে চাই কিন্তু মানুষ নাই। সো ওই বিষয়টা যদি নিজের মধ্যে থাকে তাহলে প্রথম স্পৃহাটা কমপ্লিট, আর তারপর যেটা লাগে স্পষ্টভাষী হওয়া, কথা বলছি, গুছিয়ে কথা বলার চেষ্টা করছি, এটা প্রোনাউন্সিয়েশন, আপনার উচ্চারণ, এই ব্যাপারগুলো ঠিকঠাক করা। আগ্রহটা সবচেয়ে বেশি জরুরি। যদি সব ঠিকঠাক থাকে আর যদি মনে হয় যে না একা একা করতে পারছি না, তখন প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নিতে হবে, যেরকমটা আপু বলছিল, ওই একটা বিষয় আছে। আর যদি আমার প্রসঙ্গে বলেন তাহলে এটুকু বলতে পারি যে আসলে ছোটোবেলা থেকে ইচ্ছাটা অনেক বেশি। সো দ্যাটস ওয়াই মানে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করি যে আমার কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা দরকার পড়ে নাই। হয় না যে কাইন্ড অফ হচ্ছে আল্লাহ প্রদত্ত ব্যাপারটা হয়ে গেছে, যে নিজের চেষ্টাটা অনেক বেশি ছিল, খুব সহজে এটা আত্মস্থ করতে পেরেছি। দ্যাটস ওয়াই অ্যাজ এ আর যে আছি অলমোস্ট গত 6 বছর ধরে কাজ করছি। ইভেন মজার ব্যাপার হচ্ছে আমি যে স্টেশনে কাজ করি, যে ফ্রিকোয়েন্সিতে আছি, ওই ফ্রিকোয়েন্সিতে আপু একবার এসেছিল, তখন ওই দিন বোধহয় আপুর বার্থডে ছিল যতটুকু আমার মনে আছে, 2021-এ। তখন কিন্তু আমি মিডিয়াতে কানেক্টেড না, জাস্ট শুধু আর্জিং করি। তো ওই দিন হচ্ছে সজল ভাই ছিল। তো ওখানে আমি যেটা ব্লু একটা ড্রেস পরেছি। হ্যাঁ, আরে আপুর মনে আছে। সব মনে থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে ওদিন হচ্ছে ওখানটাতে আপুর সাথে দেখা হয়েছে, অ্যান্ড হচ্ছে সেই দিন সজল ভাই পরিচয় করে দিচ্ছিল, ওখানে যিনি হোস্ট ছিল, যে ও হচ্ছে স্টেশনে আর যে খুব ফেমাস, খুব পপুলার। তো আমার স্টিল মনে হচ্ছে যে আচ্ছা সেদিন আপুর সামনে যখন ছিলাম তখন জাস্ট শুধু আর যে রাফসান ছিলাম, এখন রাফসান ইমতিয়াজ সবাই যেরকমভাবে চেনে। তো বিষয়টা আমার কাছে অনেক বেশি প্রাউড মোমেন্ট। আফটার অল আপনাদেরকে তো দেখেই বড় হচ্ছি। লাইভ আরজে মানে তুমি যখন ইয়ে করো, জকি থাকো, অনেক সময় কিন্তু অনেক সমস্যাও হয়। বিষয়টা হচ্ছে কখনোই তেমন কোনো প্রবলেম হয় না। আপনি যখন হচ্ছে আর্জিং করবেন কিংবা রেডিও জকি হিসেবে বসবেন, মানে একজন কথা বন্ধু, তখন আপনার কাছে নানান রকম কথা আসবে। আমার কাছে মনে হয় না যে এমন কোনো প্রশ্ন দুনিয়াতে আছে যেটা বলে আপনি আমাকে আটকাতে পারবেন। আমি বের হয়ে যাব, সেটা ভূগোল বুঝিয়ে হোক কিংবা না বুঝিয়ে হোক, এ হচ্ছে বিষয়। সুইচ তো তোমার কাছে। কিন্তু ব্যাপারটা এরকম হবে যে আমি কাট অফ করবো, এটা আমি করবো না। আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। তো দর্শক, আমরা দুজন ভিউ আর্টিস্টের সাথে এতক্ষণ আড্ডা দিলাম।